আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আমি আপনাদের সাথে আলোচনা করছি হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ কিছু জাবেদা নিয়ে। আজকে আমরা যে জাবেদাগুলো নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। তো আশা করছি আপনারা যারা একেবারে ১ম দিকে অ্যাকাউন্টিং আপনারা শিখছেন বা জানছেন, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল বা সহায়ক হবে। চলুন আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমি ১ম যে জাবেদাটা লিখেছিলাম সেটা হচ্ছে ৳১০,০০০ পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। সো ৳১০,০০০ পণ্যদ্রব্য নিয়ে যখন ব্যবসা শুরু করে, আমাদের চারপাশেই আমরা দেখি যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, অহরহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেটা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে অথবা কোম্পানি হতে পারে। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেই কিন্তু তাদের ব্যবসাটা যখন শুরু করে তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য দিয়ে কিন্তু ব্যবসাটাকে কিন্তু তারা সাজায়। সেটা হতে পারে হচ্ছে গ্রোসারি শপ হতে পারে, যেমন স্বপ্ন হতে পারে, মিনা বাজার হতে পারে, আগোরা হতে পারে। একই সাথে হচ্ছে বিভিন্ন আ জামাকাপড়ের দোকান হতে পারে। প্রত্যেকটা দোকানই কিন্তু সে পণ্যদ্রব্য নিয়েই ব্যবসা শুরু করে। তো যখন কোনো মালিক তার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করবে, এটার জন্য আমরা জাবেদা বা জার্নাল কি দিব? খুবই সিম্পল। আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এখানে মূলধন কোত্থেকে আসলো? কারণ মালিক যখন ব্যবসাটা শুরু করে, ওই পণ্যদ্রব্য কেনার জন্য যেই টাকাটা খরচ হয়েছে সেটা কিন্তু মালিক তার ব্যক্তিগত ফান্ড থেকে এসে দিয়ে থাকে। এটাই আমরা ধরে নিই। আর এজন্য আমরা এখানে মূলধন ব্যবহার করি। কারণ আমরা তো জানি যে মালিক যখন ব্যবসায় ইনভেস্ট করে বা টাকা নিয়ে আসে, ওই টাকাটাই হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। মূলধনকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। তাহলে এটার জন্য আমরা জাবেদা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়েন আপনারা তো বলবেন, "স্যার আমরা কি লিখব?" আপনারা লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট। খুবই সিম্পল। আর জাবেদার একটা ঘর আমি রেডি করে রেখেছি। জাবেদার ঘর হচ্ছে মোট ৫ টা। ১ম হচ্ছে আমাদের তারিখ, তারপর হচ্ছে হিসাবের নাম, এরপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। এখন কথা হচ্ছে ইংরেজিতে কি লিখবেন? ইংরেজিতে লিখবেন হচ্ছে ডেট, অ্যাকাউন্টস টাইটেল, তারপর হচ্ছে লেজার নাম্বার, এরপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো জাবেদার ঘর যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে একটা আব জাবেদার মোট কয়টা ঘর হয়ে থাকে? আপনাদেরকে এমসিকিউ তে আসলো। আপনারা খুব ইজিলি কিন্তু এখন বলতে পারবেন যে জাবেদার ঘর হচ্ছে ৫ টা। তো আশা করি ১ম লেনদেনটা কিন্তু আপনারা বুঝে গেছেন যে কেন আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট করছি আর মূলধনকে ক্রেডিট করছি বা পারচেজ ডেবিট করছি, ক্যাপিটালকে ক্রেডিট করছি। কারণ ওই টাকাটা কিন্তু মালিক ইনভেস্ট করেছে। তার জন্য আমরা মূলধনকে ক্রেডিট করছি। আমরা জানি যে আমাদের ক্যাপিটাল বা মূলধন বা এটাকে ইটস a পার্ট অফ ওনারস ইকুইটি। সো ওনারস ইকুইটি যদি ইনক্রিজ করে তখন কিন্তু ক্রেডিটই হয়। বা মালিকানা শর্ত বাংলায় বলা হয় মালিকানা শর্ত। ওনারস ইকুইটির বাংলা হচ্ছে মালিকানা শর্ত। সো মালিকানা শর্ত যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। ফর দিস রিজন আমরা এখানে ক্যাপিটালকে ক্রেডিট দেখাচ্ছি। আই থিংক আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা লেনদেন নিয়ে কথা বলব। মিস্টার রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো। এটা আমি আমার নিজেকে জাস্ট একটু সহজভাবে উপস্থাপন করার জন্য আমি এগুলা বোর্ডে লিখে রেখেছি। আপনারা নিচে দেখতেই পাচ্ছেন আমি নিচেও আবার লিখে দিয়েছি। তো আপনাদের যদি আশা করি বুঝতে সুবিধা হচ্ছে। এইটা আপনাদের ফোকাস করতে হবে না। আপনারা নিচেরটা খেয়াল করেন। মিস্টার রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় করা হলো। সো এখানে কিন্তু ২ টা জিনিস আপনারা খেয়াল করবেন। এখানে কিন্তু নগদ বলা আছে আবার মিস্টার রহিমও বলা আছে। তাহলে এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে বাকিতে হয়েছে কিনা? আপনি বলবেন যে বোকার মতো প্রশ্ন করেন কেন? নগদ তো বলাই আছে। তার মানে প্রত্যেকটা নগদ লেনদেনে কিন্তু নগদ বলা থাকবে। এখন কথা হচ্ছে যদি নগদ বলা না থাকে, ধরেন এখন এখানে নগদ শব্দটা বলা নাই। শুধু বলা আছে মিস্টার রহিমের নিকট হতে পণ্য ক্রয় করা হলো। তাহলে যদি নগদ শব্দটা না থাকতো তখন কিন্তু আবার এটা বাকিতে হতো। কারণ মিস্টার রহিম বলা আছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকলে কিন্তু নগদ শব্দ বা ব্যাংক শব্দ বা চেক কথাগুলা না থাকলে ওটা কিন্তু ধরে নিতে হবে বাকিতেই হয়েছে। আবার যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও না থাকে, আবার নগদ বা বাকি বা নগদ, বাকি, ব্যাংক, চেক কিচ্ছু বলা নাই। শুধু বলা আছে যে পণ্য ক্রয় করা হলো ৳২০,০০০। এই ক্ষেত্রে আবার ধরে নিতে হবে এটা নগদেই হয়েছে। বিষয়টা কিন্তু খুবই সহজ। জাস্ট একটু থিংকিং। এখন এটা যেহেতু নগদে পণ্য ক্রয় করেছে তাহলে আমরা লিখব কি? যেভাবেই পণ্য ক্রয় করুক না কেন ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু নগদ কমে গেছে মানে আমাদের সম্পদ অ্যাসেট ডিক্রিজ করেছে। আমাদের সম্পদ কমে গেছে। সো সম্পদ কমে গেলে কি হয়? সম্পদ কমে গেলে ক্রেডিট। যার জন্য আমাদের অ্যাসেট ডিক্রিজ করার কারণে আমরা নগদ কমে যাওয়ার কারণে আমরা নগদকে ক্রেডিট করব। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে চেকের বিনিময়ে পণ্য ক্রয় ৳৫০,০০০। চেকের বিনিময়ে বলতে আপনি যার কাছ থেকে পণ্যগুলা কিনেছেন, তাকে আপনি কিনার সময় একটা চেক দিয়েছেন। তো চেকের বিনিময়ে যদি আমরা পণ্য ক্রয় করি, এটাও খুবই সিম্পল। আমরা যেভাবেই ক্রয় করি না কেন,
পণ্য যখনই আমরা ক্রয় করব আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে। কারণ পণ্য নামে কোনো হিসাব খোলা হয় না। সেজন্য আমরা পণ্য হিসাব ডেবিট লিখি না। আমরা লিখি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। আশা করি খুব ইজি বিষয়গুলো। যদি আপনারা একটু সহজভাবে চিন্তা করেন, খুব ইজিলি কিন্তু আপনারা এগুলাকে সলভ করতে পারবেন। তাহলে আমরা কি লিখবো এখানে? পণ্য ক্রয় করে চেক দিয়েছে। তাহলে যখনই আমরা পণ্য ক্রয় করব তাহলে আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট বা পারচেজ ডেবিট। সো আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট করব। এখন ক্রেডিট কে হবে? একে কি নগদ ক্রেডিট করব বা ক্যাশ ক্রেডিট করব? নো। কারণ এখানে চেকের মাধ্যমে আমি কিনেছি। আমার ব্যাংকে যে টাকা ছিল সেই টাকা কমে যাবে। তাহলে আমার ব্যাংকও কিন্তু আমার জন্য হচ্ছে অ্যাসেট বা সম্পদ। আমার সম্পদ কমে যাচ্ছে। আর সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। সো যার জন্য আমাদের ব্যাংক ক্রেডিট। পারচেজ ডেবিট, ব্যাংক ক্রেডিট। যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর যারা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ি আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আসেন আমরা আরো একটা লেনদেন এরকম প্র্যাকটিস করার চেষ্টা করি। চেকের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। এটা তো গেল। এরপর হচ্ছে ধারে পণ্য ক্রয় ৳২০,০০০। সো ধারে পণ্য ক্রয়। এখানে কিন্তু স্পেসিফিক্যালি তারা বলেই দিছে পারচেজ অন ক্রেডিট অথবা পারচেজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। এটার মানে হচ্ছে ধারে কিনেছে, বাকিতে কিনেছে। সো আমরা তো প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়াল লাইফে তো আমরা সচরাচরই আমরা দেখি যে বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করে। আমরা নিজেরাও কিনি। তো বাকিতে যখন আমরা কোনো কিছু ক্রয় করব সেটাকে আমরা অ্যাকাউন্টিং এ জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করব বা সাধারণ জাবেদা কিভাবে দিব? ভেরি সিম্পল। আমি যেভাবেই পণ্য ক্রয় করি না কেন, আমি বারবার একই কথা বলার চেষ্টা করতেছি। এটা আপনার যাতে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আমি যেভাবেই পণ্য ক্রয় করি না কেন, ক্রয় হিসাব ডেবিট বা পারচেজ ডেবিট। এখন যদি আমি ব্যাংক চেকের মাধ্যমে কিনি তাহলে ব্যাংক ক্রেডিট, নগদে কিনলে ক্যাশ ক্রেডিট, আর বাকিতে কিনলে অ্যাকাউন্টস পেয়েবল অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। আর যদি আমি বিলের মাধ্যমে কিনি তখন আমার ক্রয় ডেবিট, বিল ক্রেডিট। বা নোটস পেয়েবল, ইংরেজিতে বিলকে বলা হয় নোটস পেয়েবল। সো এই সহজ থিমটা যে একবার বুঝে ফেলবে, আই থিংক সে কখনোই পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা তার জীবনেও ভুল হবে না। এরপরে আমরা যেটা দেখব যে ধারে পণ্য ক্রয় ৳২০,০০০, তাহলে এটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। আবার এখানে অনেকে ঝামেলা করে ফেলেন যে প্রদেয় হিসাব আর প্রদেয় বিল বা প্রদেয় নোটের মধ্যে এক করে ফেলেন। ২ টা কিন্তু এক না। প্রদেয় হিসাব এক জিনিস আর প্রদেয় বিল অথবা প্রদেয় বিলের আরেকটা নাম হচ্ছে প্রদেয় নোট। ওটা কিন্তু আরেক জিনিস। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। আমি পরবর্তীতে অন্য কোনো ক্লাসে এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। সো পাওনাদার হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে মাসুদের নিকট হতে পণ্য ক্রয় ৳১০,০০০। দেখেন এখানে কিন্তু মাসুদের নিকট হতে পণ্য ক্রয় করেছে ৳১০,০০০। আমাদেরকে কোনো নগদ বা বাকি কোনো কিছুই বলা নাই। শুধুমাত্র একজন ব্যক্তির নাম বলা আছে। সো আমি একটু আগেও আপনাদেরকে বলেছিলাম যে কোনো লেনদেনের মধ্যে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে কিন্তু নগদ, বাকি, ব্যাংক চেক কোনো কিছুই বলা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো যে ওটা বাকিতেই হয়েছে। বিকজ এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মেনশন করা আছে। সো আই থিংক আপনারা এটা খুব ইজিলি বুঝতে পারছেন। তাহলে এটা জামাতে কি হবে? মাসুদের নিকট হতে পণ্য ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট, মাসুদ হিসাব ক্রেডিট। এখন অনেকেই বলবেন, "ভাই আমি যদি পাওনাদার হিসাব ক্রেডিট করি, আপনাকে ব্র্যাকেটে অবশ্যই মাসুদ লিখে দিতে হবে।" কারণ আপনার এরকম অসংখ্য মানুষের কাছ থেকে প্রতিদিন কিনবেন। মাসুদের কাছ থেকে কিনবেন, রফিকের কাছ থেকে কিনবেন, সালামের কাছ থেকে কিনবেন। যদি শুধু বারবার পাওনাদার, পাওনাদার, পাওনাদার লিখতে থাকেন, পরে কেমনে বুঝবেন যে কার কাছ থেকে বাকিতে প্রোডাক্টটা কিনছিলেন? তো যার জন্য আপনাকে মেনশন করে দিতে হবে যে পাওনাদারটা আসলে কে? মিস্টার মাসুদ বা মিস্টার রফিক, মিস্টার সালাম, মিস্টার আজাদ। হোয়াটএভার যেই নামই থাকুক না কেন উনার নাম কিন্তু আপনাকে খুব সুন্দর করে মেনশন করে দিতে হবে। তাহলে এটাকে আমরা লিখব কি? ক্রয় হিসাব ডেবিট আর মাসুদ হিসাব ক্রেডিট। যদি নাম মেনশন করা থাকে তখন আমরা নামটাই লিখব। বাকির ক্ষেত্রে আমরা পাওনাদার না লিখে নামটাই লিখব। আর নাম মেনশন না করা থাকলে তখন আমরা পাওনাদার লিখব বা প্রদেয় হিসাব লিখব। পরে বলা হচ্ছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় ৳১,০০,০০০। সো বিলের মাধ্যমে আমি একটু আগেই বলছিলাম যে বিল এক জিনিস আর হচ্ছে গিয়ে প্রদেয় হিসাব আরেক জিনিস। যদি আমরা বিলের মাধ্যমে কোনো জিনিস কখনো পারচেজ করি বা ক্রয় করি, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। অথবা যদি কেউ লিখে যে ভাই এখন আপনি বলতে পারেন, "স্যার আমি প্রদেয় বিল লিখব না, আমি প্রদেয় নোট লিখব।" একই তো কথা। বিল আর নোট তো একই জিনিস। সো আপনি প্রদেয় নোটও লিখতে পারেন। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা লিখবেন পারচেজ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট।
সো ইংলিশ মিডিয়ামে আর ঝামেলা নাই। তারা শুধু নোটস ফেবল লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়। ওই যে একটু আগেই বললাম বিলের মাধ্যমে, নোটের মাধ্যমে যেভাবেই বলা থাকুক না কেন বিষয়টা একই। লাউ আর কদু। সো এটাও কিন্তু একই জার্নাল। পারচেজ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। যদি এরকম বলা থাকে যে প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ৳৫০,০০০, তাহলে প্রদেয় নোটের মাধ্যমে কিনলে এটা জার্নাল কি হবে? ভেরি সিম্পল। পারচেজ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। আর আমরা বাংলা মিডিয়ামে যারা পড়ি আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে প্রদেয় নোট হিসাব ক্রেডিট। এখন আর যদি আবার বলেন যে ভাই আমি বিল লিখবো, আমি নোট লিখব না। লিখেন, কে নিষেধ করছে? আপনি লিখবেন হচ্ছে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তো এভাবে করেই আমরা খুব ইজিলি কিন্তু জাবেদাগুলোকে কিন্তু হিসাবের বইতে কিন্তু লিপিবদ্ধ করতে পারি। তবে এটা মনে রাখবেন যে জাবেদাতে কিন্তু অবশ্যই ব্যাখ্যা দিতে হয়। এটা শুধু যে পরীক্ষাতে দিলেই শেষ, রিয়াল লাইফ এ আপনাদের করতে হবে না তা কিন্তু না। জাবেদার জন্য কিন্তু আমরা প্রত্যেকদিন কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিং হিসাব কোথাও অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করতে যাবেন, প্রত্যেকদিন কিন্তু আপনাকে জাবেদা করতে হবে। তো ওই সময় কিন্তু আমরা এরকম এই প্র্যাকটিক্যালি আমরা এরকম যেরকম একটা ঘরের মধ্যে সবগুলো করি তখন কিন্তু এরকম না। এগুলোকে বাউচার আকারে করতে হয়। এগুলাকে আমরা বলি হচ্ছে জার্নাল বাউচার, তারপর হচ্ছে ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার, কন্ট্রা এরকম করেই কিন্তু আমরা তখন ওখানে এন্ট্রি দিয়ে থাকি। তো বিষয়টা কিন্তু খুবই ইজি যদি আপনি একটু ভালো করে শিখতে পারেন। হ্যাঁ, মনে রাখবেন যে অ্যাকাউন্টিং এ কিন্তু জাবেদা খুবই গুরুত্বপূর্ণ। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে জাবেদা তৈরি করা কি অ্যাকাউন্টিং এ বাধ্যতামূলক? না, জাবেদা তৈরি করা বাধ্যতামূলক না। তবে জাবেদা জানাটা কিন্তু বাধ্যতামূলক।